গত পর্বে আমরা সামথিং ইজ কিলিং দ্য চিলড্রেনের পঞ্চম ভলিউম নিয়ে আলোচনা করেছিলাম। আজ এ পর্বে আমরা এই সিরিজের ষষ্ঠ অর্থাৎ 6 নম্বর ভলিউম শুরু করছি। আপনি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অনুরোধ রইল আগে সেই ভিডিওগুলো দেখে আসুন, না হলে এই গল্পে কি হচ্ছে কেন হচ্ছে আপনি কিছুই বুঝতে পারবেন না। আর ভিডিওগুলো প্লেলিস্ট করেও সাজানো আছে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আমরা দেখতে পাই সেদিন রাতের ঘটনা। ট্রুথ আর ডেয়ার খেলার পর তারা বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। বাইরে বের হতেই জেমস তার বন্ধুদের ফিসফিস করে বলে, আমাদের চুপ থাকতে হবে। নোয়াও বিরক্ত হয়ে বলল, চুপ করো, আমরা জানি। জেমস আবারও বলল, না, সত্যিই চুপ থাকতে হবে, গতবার আমরা ধরা পড়েছিলাম। নোয়াও বলল, আমরা সবাই এখানে ছিলাম জেমস, আমরাও ধরা পড়েছিলাম, মনে আছে। পাশের আরেকজন বলল, আমি তো তখন এখানে ছিলাম না। জেমস তোমার কথা এত বলতো যে তুমি যে এখানে ছিলে না সেটা আমি ভুলেই গিয়েছিলাম। জেমস হঠাৎ রেগে নোয়াকে বলে, নোয়া চুপ করো। নোয়া পিছনে ঘুরে জিজ্ঞেস করে, কি? বনের কাছাকাছি আসার পরে একজন বলে উঠল, এটা জেমসের দেওয়া ডেয়ার চ্যালেঞ্জ ছিল না, এটা শুধু নোয়ার জন্য ছিল। আমার মোজা পুরোই ভিজে গিয়েছে। জেমস তখন বলে উঠল, আমরা শুধু নিশ্চিত হতে চাই যে সত্যি সেটা করবে কিনা। নোয়া রেগে উঠে, তুমি কি আমায় ভীত বলছো? আমাকে? জেমস হঠাৎ ঘুরে নোয়ার মুখে হাত চেপে বলে, তোমাকে চুপ থাকতে হবে এখনই। এরপর নোয়া বলে, ঠিক আছে ঠিক আছে, বনের ভেতরে চলো তাহলে। আচ্ছা, তুমি কি নিশ্চিত বৃষ্টি হয়নি? না, এটা শুধু শিশির টাইলার। তারপর টাইলারের পায়ে কিছু একটা লেগে যায়। আমার মনে হয় আমি হরিণের পায়খানার উপর পা দিয়ে দিয়েছি, ছোট ছোট দানার মতো। জেমস আবার সতর্ক করে দেয়, তোমরা গাছে হাত রেখে এগিয়ে যেও, এটা অনেক খাড়া পাহাড়। এরপর নোয়া বলে ওঠে, তোমরা কি সত্যি আমাকে যেতে দেখতে চাও? শুধু এটা প্রমাণ করার জন্য যে জেমসের ছোট্ট বানানো গল্পটা আসলেই বানানো ছিল? টাইলারও বলে ওঠে, চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জই। নোয়া বলে, হ্যাঁ ঠিকই বলেছ। তারপর একটু থেমে নোয়া চেঁচিয়ে বলে, শুনছ দানবরা, আমি সাহসী। তারপরেই হঠাৎ স্বরটা নিচু হয়ে যায়, আমি সত্যিই সাহসী। হঠাৎ নোয়া কিছু একটা দেখেই কাঁপা কাঁপা কণ্ঠে তাদের বন্ধুদের জিজ্ঞেস করে, বন্ধুরা তোমরা কি ওটা দেখেছ? জেমসও জিজ্ঞেস করলো, কি কি দেখব? বলেই হঠাৎ জেমস পড়ে যায়। কিছু ধরার চেষ্টা করেও পারল না, নিচে পড়ে যায়। আমি পারছি না। একটা ভারী শব্দে তার শরীর পড়ে যায়। এরপর জেমস সেখান থেকে হাত উঠিয়ে বলে, ধুর, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। এরপর জেমস উঠে তাদেরকে খুঁজতে থাকে, এই আমি ঠিক আছি, তোমরা কোথায়? এরপরে সেই দৃশ্যগুলো জেমসের সামনে ভাসতে থাকে। আমরা দেখতে পাই জেমস হসপিটালের বেডে শুয়ে শুয়ে বিড়বিড় করছে, তোমরা কোথায় কোথায়, আমি আর পারছি না। আর এরিকা বাইরে থেকে তাকে দেখছে। টমি এগিয়ে আসে এরিকার কাছে, ওকে অনেক শান্ত লাগছে, যেন ঘুমাচ্ছে। এরিকাও বলে ওঠে, না, ওর শান্তি নেই, এটা শান্তি না, এটা শূন্যতা। আমি ভেবেছিলাম মানুষ এমন সময় সান্ত্বনার জন্যই এসব বলে। না, ওসব কথা মৃতদের জন্য। জেমস এখনও শ্বাস নিচ্ছে। ডাক্তার কিছু বলেছে? ও কি বাঁচবে? ও মরবে না টমি, কিন্তু সে জানে বেঁচে থাকাই কখনো কখনো মৃত্যুর থেকেও কঠিন। এরিকা টমিকে দেখে বলল, ওরা তোমাকে সেলাই করে দিয়েছে? হ্যাঁ, মনে হয় তাই। কিছু কি ভেঙেছ নাকি? না। তাহলে আমার আরও জোরে মারা উচিত ছিল তোমাকে। তুমি আমার জায়গা থাকলে কি করতে? আমি অবশ্য কোনো বাচ্চাকে গুলি করতাম না। পুলিশকে জানিয়েছো এগুলো? না, এটা জেমস ঠিক করবে। তুমি কি এসব ব্যাপারে কিছু ব্যাখ্যা করবে আমাকে? এরিকাও যেতে যেতে বলল, না। টমি হঠাৎ রেগেই বলতে থাকলো, আমার তো কিছু জানার অধিকার আছে। তোমার সেই অধিকার নেই টমি। দানবগুলো সত্যি, আমি নিজের চোখে দেখেছি। একবার দেখলেই সেটা তোমার মাথার ভেতর বাসা বাঁধে।
সপ্তাহ ধরে ঘুমাতে দেবে না, আর ওগুলো আমার বোনকেও শেষ করেছে। তুমি কিছু জানো, আর আমাকেও জানতে হবে। টমি কিছু বলতে যাচ্ছিল, তার আগেই এক ঝটকায় এরিকা ঘুরে তার হাত ভেঙে দেয়। টমি চিৎকার করে ওঠে, ধুরো, তুমি আমার হাত ভেঙে ফেলেছো। হ্যাঁ, আর এদিকে টমি ব্যথায় কাতরাচ্ছে। শোনো, তুমি এক গভীর অন্ধকারের কিনারায় দাঁড়িয়ে আছো। ভেতরে কি আছে তা জানতে চাইলেই তুমি শেষ, আর তুমি সেটা জানতে চাইবে না, আমি নিশ্চিত। টমি দাঁত কামড়ে বলতে থাকে, কেন? এরিকাও যেতে যেতে বলল, হাতটা ঠিক করো, আর কিছুদিন আমাকে ফোন করো না। সব শেষ না হওয়া পর্যন্ত ফিরেও আসবে না। টমি চমকে গিয়ে জিজ্ঞেস করলো, কি? তাহলে এটা এখনো শেষ হয়নি? সেদিনই বনের মধ্যে পুলিশ তদন্তে যায়। অফিসাররা ধীরে ধীরে এগিয়ে গেল সে ভয়াবহ গুহার দিকে, যেখানে লাশের পাহাড় পড়ে আছে। একজন অফিসার, টিম, গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমি আর পারছি না ভাই, আমি চাকরি ছাড়লাম। শেরিফ বলল, না, তুমি ছাড়ছ না। ছাড়ছি ভাই, পুরো অধিকার আছে আমার। দেখো, এখন এগুলোর সময় না। আমাদের আগামী কয়েকদিন এই বাচ্চাদের শনাক্ত করে পরিবারগুলোকে খবর পাঠাতে হবে। আমি এক সপ্তাহ ঘুমাইনি। এটা আরও খারাপ হতে যাচ্ছে। এটা দেশ জুড়ে ছড়িয়ে পড়বে। এটা সংবাদ মাধ্যমকেও আকর্ষণ করবে, আর 5 মিনিটের মধ্যেই আলোচনায় নিয়ে নেবে। শেরিফ মাথা নেড়ে বলল, না না, এটা হবে না। ওহো ছোট ভাই, নিজেকে বোকা বানিও না, এটাই তো মিডিয়ার খাবার। আমাকে বলা হয়েছে এটা ঘটবে না। টিম অবাক হয়ে শেরিফের দিকে তাকিয়ে বলে, কি? মনে হচ্ছে তুমি কিছু জানো, আর তুমি আমাকে বলছো না। শেরিফও মাথা নেড়ে বলল, না, মোটেও না। আমি শুধু এটা জানি যে আমাদের মর্গে এতগুলো বাচ্চার জায়গা হবে না। আমাদের একটা মেয়ে স্কুলে ফোন করেছে। আমার মতে তাদের জিমনেশিয়ামে শতাধিক অভিভাবককে রাখা যাবে। টিম ভাবুক হয়ে বলল, এটা বাচ্চাদের ভেঙে দেবে, তাদের ভাই বোনদেরও। তারা খেলতে গেলেও আতঙ্কে কেঁপে উঠবে। কিন্তু আমার মনে হয় আমরা আগেই এটার সাথে হেরে গিয়েছি। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই, গুহার বাইরে অফিসার রিচার্ডস অপেক্ষা করছিল। সে শেরিফকে বের হতে দেখে জিজ্ঞেস করল, এখানে এগুলো কি হচ্ছে? শেরিফও বিরক্ত হয়ে বলল, তুমিও? প্লিজ আর না। তুমি কেন আমাকে তাকে অনুসরণ করতে নিষেধ করেছিলে? দেখো, আমাদের অনেক কাজ আছে। ওই মহিলা কে, আর সে এই শহরে কি নিয়ে এসেছে? আমি জানি না, সত্যি আমি জানি না। আর বলো তো, তোমার সাথে যে ছোট মেয়েটা ছিল সে কোথায়? স্টেশনে বসে কোকো খাচ্ছে, আর সবাইকে বলছে এক দানব নাকি গুহায় তার বন্ধুদের খেয়ে ফেলেছে। ধুরো, সেই গল্পগুলো কার কার কাছে বলেছে? এইভাবেই তো বিষয়টা ছড়াতে শুরু করবে, তাই না? তার নামটা কি জানা আছে? অন্তত মিডিয়াকে কিছু তো বলতে পারবো। পাশ কাটিয়ে যেও না। জানতে চাই আসলে কি হচ্ছে, এখনই বলো। তোমাকে কি কেউ ঘুষ দিয়েছে চুপ থাকার জন্য? না, দেখো, সব কিছু আমার ক্ষমতার বাইরে চলে গেছে। সত্যিকারের ভয়ঙ্কর অংশটা এখনও আসেনি। তোমার এমনিতেও আঘাত লেগেছে। বাড়ি যাও, 1 সপ্তাহ ছুটি নাও। কে তোমাকে চুপ করিয়েছে? উত্তর দাও, কারা তোমার কাছে পৌঁছালো? বাড়ি যাও রিচার্ডস। এবার থেকে এই ঝামেলাটা আমাকেই সামলাতে হবে। সকালবেলা রাস্তা ফাঁকা। আমরা দেখতে পাই এরিকা পুলিশ স্টেশনে ঢুকছে। সেখানে ডেস্কে এক বয়স্ক মহিলা বসে আছে। পাশে ছোট্ট মেয়ে বিয়ান মেঝেতে বসে রং পেন্সিল দিয়ে কিছু একটা আঁকছে। এরিকাকে দেখে মুখ তুলে মিষ্টি হাসি দেয়। হাই। এরিকাও নিচু হয়ে বলল, হাই বিয়ান। বয়স্ক মহিলা এরিকার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেন, তোমরা একে অপরকে চেনো নাকি? বিয়ান হাতে রং পেন্সিল নাড়তে নাড়তে বলল, ও আমার সঙ্গে গুহায় ছিল, দানবটার সঙ্গে, ওই লড়েছিল। বয়স্ক অফিসার মৃদু হেসে বললেন, ও বেশ তো, খুব ভালো কথা। বিয়ান নিচু হয়ে রং করতে করতে এরিকাকে বলল, তুমি কি আমার সঙ্গে রং করবে? গেলের কাছে আরও পেন্সিল আছে। হ্যাঁ, ভালোই তো হবে।
ছোট্ট বিয়ান সে বৃদ্ধাকে বলে, আমরা কি আরেকটু কাগজ পেতে পারি? অবশ্যই অবশ্যই। বিয়ান খুশিতে কাগজ হাতে নেয়। আর এদিকে বৃদ্ধা হাসি মুখে এরিকাকে জিজ্ঞাসা করে, তোমাকে কি 1 কাপ কফি দিতে পারি? এরিকা ক্লান্ত মুখে, জি, দারুণ হবে সেটা, ধন্যবাদ আপনাকে। বৃদ্ধা কফি ঢালতে ঢালতে গল্প জুড়ে দেয়, তোমার ঘুমানো দরকার মেয়ে, ওই চোখের নিচে দাগগুলো, আমিও এমনই ছিলাম এক সময়, যতদিন না আমার ডেভিড একটা সিপিএপি মেশিন কিনে আনে। আহা, ওর নাক ডাকা ছিল ভয়ানক। এখন আমি কিছু ক্রিম লাগাই, বেশ কাজে দেয়। এরিকা মগটা হাতে নেয়, এই মুহূর্তে কফি আমার জন্য যথেষ্ট। এরপর সে বিয়ানের কাছে যায়। মেঝেতে বসে বিয়ান রং পেন্সিল চালাচ্ছে। আর এরিকা জিজ্ঞাসা করে, তুমি কি আঁকতে ভালোবাসো? এরিকা হালকা হেসে ব্যাগ খুলে কিছু খোঁজে, তারপর নিঃশব্দে বলে, ভালোবাসতাম, হ্যাঁ। তুমি কেন থেমে গেলে? এরিকা ব্যাগে খুঁজতে খুঁজতে বলল, মনে হয় একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম। এরিকা ব্যাগ থেকে সেই অক্টোপাসটিকে বের করে। ওহ, এটা তো দেখতে ভয়ানক। এটার নাম কি? ওর নাম আগে ছিল অক্টো। আগে ছিল মানে? ওর ভেতরে এখন খারাপ কিছু থাকে, আর আমি চেষ্টা করি সেটা যেন বাইরে না আসে। ও, সেটা নিশ্চয়ই ভালো কিছু নয়। না, একদমই ভালো কিছু নয়। তারপর বিয়ানের কাগজের দিকে তাকিয়ে বলে, তুমি কি আঁকছো? বিয়ান শান্তভাবে বলল, বাচ্চাগুলো। এরিকা অবাক হয়ে পুনরাবৃত্তি করে, বাচ্চাগুলো? হ্যাঁ। আমরা দেখতে পাই বিয়ান কাগজে সেই মনস্টারগুলোকে এঁকেছে। বিয়ান রং পেন্সিল চালাতে চালাতে বলল, মা মনস্টারটি বাচ্চাদের মধ্যে যারা বেঁচে থাকে তাদেরকে খায়, আর ছোটগুলো খায় মৃতদের। বিয়ান কাগজে রং করতে করতে বলে, আমার মনে হয় ওদের এখনও যথেষ্ট বড় মুখ আর হাত হয়নি। এরিকাও কাগজ নিয়ে আঁকতে আঁকতে বলল, তুমি তো দারুণ খেয়াল করতে পারো। হ্যাঁ। তুমি কি দেখেছিলে মা মনস্টারটার কয়টা সন্তান ছিল? 5টা বাচ্চা ছিল। 5টা? অনেকগুলো তো। তাদের খাবার ছিল জানো, তারা অন্য বাচ্চাগুলোকে খাচ্ছিল, তাই তাদের আর ক্ষুধা পাবে না। অফিসার রিচার্ডস বলেছিলেন তিনি যাবেন গুহার বাচ্চাগুলোকে বের করতে। আমি বলেছিলাম ওদের তো খাবার নেই, ওরা তো ক্ষুধায় কাঁদবে, কিন্তু তিনি শুনেননি, তিনি আমাকে বিশ্বাস করেন না। বিয়ান হাসি মুখে একটা আঁকা ছবি তুলে ধরে, এই দেখো, এটা তোমাকে এঁকেছি, দারুণ হয়েছে। আচ্ছা, তুমি কি তাদের তোমার শেষ নাম বলবে? জানি না, হয়তো বলবো। এখানে আমার খুব ভালো লাগে, বাড়িতে তো কখনো ভালো লাগেনি। আমি ভাবছি এখানেই থাকবো আর ছবি আঁকবো, আর উনিও বলেছেন আমি এখানে থাকতে পারবো। সেটা ভালো সিদ্ধান্ত। আচ্ছা, তুমি কি এঁকেছ? আমার বাড়ি বেশ ভয়ঙ্কর দেখাচ্ছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। এরপর আমরা শহরের মধ্যে একটা ম্যানশন দেখতে পাই, আর এটাই হচ্ছে হাউস অফ স্লটার। ম্যানশনের ভিতরে এক বিশাল করিডোর, দেয়ালে বিশাল এক পেন্টিং, আর তার পাশে একজন বসে আছে। তার মুখেও সেই দাঁত আঁকানো মাস্ক, আর হাতে একটা লাঠি। পাশের দরজা থেকে একজন নারী বের হয়ে বলে, উঠো। সেই করিডোর ধরে হাঁটতে হাঁটতে লোকটা জিজ্ঞাসা করল, সিদ্ধান্ত কি তবে ঠিক হয়েছে? সেই নারী শক্ত কণ্ঠে বলে, হ্যাঁ, বৃদ্ধ ড্রাগন তোমার জন্য গাড়ি আনিয়েছে, আজ রাতেই তোমাকে উত্তরে যেতে হবে। লোকটা একটু বিরক্ত হয়ে বলল, আমি তার সঙ্গে সরাসরি কথা বলতে চাই। না, সেই সুযোগ নেই। সে খুব রেগে আছে অ্যারন, তুমি যেভাবে তাকে এতটা স্বাধীনভাবে চলতে দিয়েছ এটা সে পছন্দ করেনি। তাহলে সে মনে রেখেছে মেয়েটা কত দক্ষভাবে নির্দেশ মানে? নারীটি তাকে আঙ্গুল উঠিয়ে সাবধান করে বলে, সে তখন শিশু ছিল, আর এখন নয়। সে চায় মেয়েটা বড়দের মতো সিদ্ধান্ত নেয়, আর চায় তুমিও বড়দের মতো আচরণ করো। এরপর নিচে নেমে অ্যারন তাকে জিজ্ঞাসা করে, ঠিক আছে, আমি কি অন্তত একজন ড্রাইভার পেতে পারি? না, তুমি কোনো ড্রাইভার পাচ্ছ না। সেই নারী আরও বলল, তুমি তার দায়িত্ব তুলে নিবে, তাকে বাড়ি পাঠিয়ে দিবে, তারপর বাকিটা তুমি শেষ করবে। অ্যারন বলল, সে আর এই জায়গায় ফিরবে না, আমরা দুজনেই জানি সে ফেরা মানুষ না। নারীও বলল, অর্ডারের বাকি সবাইকে জানানো হবে, উত্তরের বনে যা হয়েছে সবই তোমার ভুল। এরিকার বাড়াবাড়ির দায়, তার ব্যর্থতা, সব কিছু। এখন থেকে কোনো নিয়ম ভাঙলেই তার বোঝাও তুমি বইবে। অ্যারন তারপর বলল,
আর সেই যুবক টমি মাহনি, তার কি হবে? নাইটি কিছুক্ষণ ভেবে বলল, সে অবশ্যই মারা যাবে। এরপর আমরা এক বড় পেন্টিং দেখতে পাই, যার নিচে লেখা এরিকা। নাইটি ছবিটির দিকে তাকিয়ে বলল, হাউস অফ স্লটারের একটা শিক্ষা হয়েছে, এরকম হারিয়ে যাওয়া শিশুদের তুলে এনে। আর এখানেই শেষ হচ্ছে সামথিং ইজ কিলিং দ্য চিলড্রেনের 6ষ্ঠ পর্ব। এখানে যদিও হাউস অফ স্লটার নিয়ে খুব একটা বেশি খোলাসা হয়নি, এরপর তাদের সাথে ঠিক কী হলো, আর জেমসও সুস্থ হয়ে উঠবে কি না, আর এরাও টমির সাথে আসলে ঠিক কী করবে, আমরা পরবর্তী পর্বেই জানব। আর হ্যাঁ, এই পর্বে তো আমরা অ্যারনকেও দেখতে পেলাম, তো নতুন পর্বে হয়তো বা আরও নতুন নতুন ক্যারেক্টারকে আমরা দেখতে পাবো। তো আশা করি এই উপস্থাপনাটিও আপনাদের ভালো লেগেছে। খুব শীঘ্রই ফিরছি পরবর্তী পর্ব নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ।